প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমি সুস্থ আছি, ভালো আছি, অনেক ভালো আছি। তো আজকে আমরা পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের পরমাণু মডেল ও নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান চ্যাপ্টারের সর্বশেষ লেকচারটা আজকে দেখব। এই লেকচারে আমাদের কিছু গুরুত্বপূর্ণ পড়া আসবে, যেমন নিউক্লিয়ার বিক্রিয়া, তারপরে আছে তোমার নিউক্লিয় ফিশন, নিউক্লিয় ফিউশন, আর তার চাইতে হলো যে নিউক্লিয়ার বিক্রিয়ায় যে শক্তি নির্গত হয়, এক একটা নিউক্লিয়ার বিক্রিয়ায় প্রচুর পরিমাণ শক্তি নির্গত হয়। এই নির্গত শক্তিকে মানুষ দুইভাবে ব্যবহার করে। একটা হচ্ছে শান্তিপূর্ণ ব্যবহার, আরেকটা হচ্ছে যুদ্ধক্ষেত্রে আর কি ধ্বংসলীলা চালানোর জন্য সেই শক্তির ব্যবহার। তোমরা জানো যে সারা পৃথিবীর যে এখন নিয়ন্ত্রণ আমেরিকা, রাশিয়া, ইংল্যান্ড, ফ্রান্স এদের কাছে। এরা যে এত শক্তিশালী হলো, কিভাবে শক্তিশালী হলো? ফ্রান্সের জনসংখ্যা আমাদের চেয়ে কম, ইংল্যান্ডের জনসংখ্যা আমাদের চেয়ে কম, তারপরেও ওরা কেন শক্তিশালী? তারা পৃথিবীতে তারা কেন মাতাব্বর? এর কারণ হচ্ছে তারা নিউক্লিয়ার বিক্রিয়ায় যে শক্তি সৃষ্টি হয়, এই শক্তিটাকে তারা ব্যবহার করতে শিখছে। তারা দুই ধরনের ব্যবহার শিখছে। একটা হচ্ছে তোমার শান্তিপূর্ণ ব্যবহার। শান্তিপূর্ণ ব্যবহার যেমন নিউক্লিয়াস থেকে যে শক্তিটা নির্গত হয়, এই নির্গত শক্তিকে ব্যবহার করে তারা প্রচুর বিদ্যুৎ উৎপাদন করতেছে। ফলে সেই সকল দেশে বিদ্যুতের কোনো ক্রাইসিস নাই, লোডশেডিং নাই বললেই চলে। হ্যাঁ, এরকম একটা ঘটনা বলতে পারি যে যেমন ফ্রান্সের রাজধানী যে প্যারিস, একটা তথ্যে জানা গেল, আমি জানতে পারলাম যে গত 16 বছরে একবার মাত্র বিদ্যুৎ সেখানে চলে গেছিল, মাত্র 2 মিনিটের জন্য। তার মানে দেখো, বিদ্যুৎ যায় না বললেই চলে। কারণ তারা এই পরমাণুর নিউক্লিয়াসে যে এত বিশাল শক্তি আছে, তোমরা যেটা পড়ছো আগে, মৌলিক বল হিসেবে সবল নিউক্লিয় বল, এই শক্তিটাকে তারা বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করা শিখছে। প্রচুর তাদের পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প আছে। আলহামদুলিল্লাহ যে আমাদের বাংলাদেশও সেই পথে অনেকটা এগোচ্ছে। বাংলাদেশের পাবনার রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের কাজ চলতেছে। বাংলাদেশের ইতিহাসে বাংলাদেশ প্রায় 50 বছর ধরে স্বাধীন হয়েছে। তাহলে সেই ক্ষেত্রে এই যাবৎকালে যত প্রজেক্ট নেওয়া হয়েছে, সবচাইতে ব্যয়বহুল প্রজেক্ট কিন্তু পাবনার এই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প। 1 লক্ষ কোটি টাকার চাইতে বেশি খরচ করে সেখানে কিন্তু বিদ্যুৎ প্রকল্প করা হচ্ছে। আশা করতেছি আগামী 2023 সাল নাগাদ আমরা সেখান থেকে বিদ্যুৎ পাবো। এর ফলে বাংলাদেশে বিদ্যুতের এখন যে ক্রাইসিস কিছুটা আছে, সেটা আর থাকবে না। তো এটা হলো একটা শান্তিপূর্ণ ব্যবহার। আর নিউক্লিয় বিক্রিয়ায় যে শক্তি, সেটাকে ধ্বংসলীলা হিসেবে ব্যবহার করে, যেমন অ্যাটমিক বোমা, নিউক্লিয় বোমা যেটা আমরা বলি, পরমাণু বোমা বা নিউক্লিয় বোমা যেটা বলি, এই নিউক্লিয়ার বিক্রিয়ায় এত শক্তি যে একটা অ্যাটম বোমা এক জায়গায় নিক্ষেপ করলে, একটা শহরে নিক্ষেপ করলে কয়েক লক্ষ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উৎপাদন হয়। তাহলে কয়েক লক্ষ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হলে সেখানে মানুষজন তো মারা যাবেই, ওইখানে যত স্থাপনা, বিল্ডিং টিল্ডিং আছে সব কিন্তু ধ্বংস হয়ে যায়। এই যে নিউক্লিয়ার বিক্রিয়া এত শক্তি, এই শক্তি আজকে আমেরিকা, ইংল্যান্ড, রাশিয়ার অর্জন করেছে কারণে পৃথিবীর মধ্যে তারা আজকে পাওয়ারফুল রাষ্ট্র। তাদের অ্যাটম বোমা আছে, তাদের পারমাণবিক বিদ্যুৎ আছে, বিদ্যুতের অভাব নাই। আবার যুদ্ধক্ষেত্রেও তারা কিন্তু মারাত্মক ভয়ঙ্কর। তে আমরা এই শক্তিগুলা কিভাবে কাজ করে আজকে এই অল্প পরিসরে তোমাদের একটা ধারণা দেওয়ার চেষ্টা করবো আর কি। ওকে, চলো প্রথমে আমি জানতে চাই যে নিউক্লিয় বিক্রিয়া কাকে বলে। নিউক্লিয়ার বিক্রিয়া কাকে বলে? তোমরা কেমিস্ট্রিতে বিভিন্ন বিক্রিয়া পড়ো, আমরা আজকে নিউক্লিয় বিক্রিয়ার কথা বলবো। নিউক্লিয় বিক্রিয়া কি? যে বিক্রিয়ার মাধ্যমে নিউক্লিয়াসের গঠন উপাদানের পরিবর্তন হয়, তাকে বলা হয় নিউক্লিয় বিক্রিয়া। নিউক্লিয়াসের গঠন উপাদানের পরিবর্তন হবে। নিউক্লিয়াসের গঠন উপাদান কেমন পরিবর্তন হবে? এখানে আমরা যে একটা উদাহরণ হিসেবে বলি, যেমন এই যে একটা অ্যালুমিনিয়ামের নিউক্লিয়াস নিয়েছি আমরা, অ্যালুমিনিয়াম 1327।
এর সঙ্গে একটা হিলিয়াম নিউক্লিয়াস নিয়েছি। তোমরা এটাও জানো নিশ্চয়ই, এর আগে ক্লাসে এগুলো তেজস্ক্রিয়তা নিয়ে একটু কথা হয়েছে, যে একটা হিলিয়াম নিউক্লিয়াস মানে হচ্ছে একটা আলফা কণা, যাহা আলফা কণা তাহাই কিন্তু হিলিয়াম নিউক্লিয়াস। তো যাই হোক, এটা হিলিয়াম নিউক্লিয়াসও বলতে পারবা, আলফা কণাও বলতে পারবা। তো একটা অ্যালুমিনিয়াম একটা হিলিয়াম নিউক্লিয়াসের সাথে যুক্ত হয়ে বা বিক্রিয়া করে এখানে কিন্তু সিলিকন পরমাণুতে পরিণত হয়েছে, প্লাস একটা হাইড্রোজেনের নিউক্লিয়াস। হাইড্রোজেনের নিউক্লিয়াসে থাকে কি? হাইড্রোজেনের নিউক্লিয়াসে কিন্তু নিউট্রন নাই, তাহলে একটা প্রোটন, মূলত এটা একটা প্রোটন। এটা প্রোটন বলতে পারো, হাইড্রোজেন নিউক্লিয়াস বলতে পারো, এটাকে হিলিয়াম নিউক্লিয়াস বলতে পারো, আলফা কণা বলতে পারো। তাহলে আমরা এখানে যদি লক্ষ্য করি যে বিক্রিয়ার আগে অ্যালুমিনিয়াম নিউক্লিয়াস ছিল, হিলিয়াম নিউক্লিয়াস ছিল, বিক্রিয়ার পরে কিন্তু অ্যালুমিনিয়ামও নাই, হিলিয়ামও নাই, হয়ে গেছে সিলিকন নিউক্লিয়াস, হাইড্রোজেন নিউক্লিয়াস। তাহলে এই যে বিক্রিয়ার ফলে নিউক্লিয়াসের পরিবর্তন হয়েছে, নিউক্লিয়াসের পরিবর্তন হয়েছে, তাহলে আমরা এটাকে বলবো কি? নিউক্লিয় বিক্রিয়া। যে বিক্রিয়ার মাধ্যমে নিউক্লিয়াসের গঠন প্রকৃতি বদলে যায়, এলিমেন্ট না বদলে সিলিকন হয়ে গেছে, এটা হিলিয়াম আর হিলিয়াম নাই, সেটা প্রোটন হয়ে গেছে, তথা হাইড্রোজেন নিউক্লিয়াস হয়ে গেছে। তাহলে যে বিক্রিয়ার মাধ্যমে নিউক্লিয়াসের পরিবর্তন আসে তাকে আমরা বলবো নিউক্লিয় বিক্রিয়া। তো এই ক্ষেত্রে আরো কিছু বিষয় চিন্তা করা হয়, যে সাধারণত ধরো একটা অ্যালুমিনিয়াম থাকলো, এইখানে এসে একটা হিলিয়ামে আঘাত করলো, হিলিয়ামে নিউক্লিয়াস এখানে আঘাত করলো, তাহলে এই ক্ষেত্রে আমরা বলতে পারি এরকম ভাবে, মানে তোমার ধারণাটা থাকা দরকার যে এটা হচ্ছে টার্গেট নিউক্লিয়াস, এটাকে বলা হয় টার্গেট নিউক্লিয়াস। আমরা যখন গুলি করি, একটা বিন্দুকে টার্গেট করি, তাহলে এটা হিলিয়াম এখানে এসে আঘাত করবে, তাহলে এটা আঘাতকারী নিউক্লিয়াস বা কণা এসে টার্গেট নিউক্লিয়াসকে কি করবে? আঘাত করবে। তা আঘাত করার পর এখানে যেটি উৎপন্ন হলো, যেমন সিলিকন উৎপন্ন হলো, এই সিলিকনটা হচ্ছে তোমার এখানে বলবো আমরা পরিবর্তিত নিউক্লিয়াস, আঘাত করে এটার পরিবর্তন করে ফেলছে। আর এটা বলা যায় যে নির্গত কণা, এটাকে বলবো আমরা কি? নির্গত কণা। এটা পরিবর্তিত নিউক্লিয়াস, পরিবর্তিত নিউক্লিয়াস, আর সেটা হচ্ছে কি? নির্গত কণা, ওইটাকে বলা হয় নির্গত কণা। মানে ভাষাটা এরকম ভাবে বাংলা ভাষায় বললে বলা যায় যে এটা হলো নির্গত কণা। এটা কিন্তু একটা আসলে একটা প্রোটন, আর কিছু না। তো ইলেকট্রন, প্রোটন, নিউট্রন এদেরকে আমরা বলি মৌলিক কণা। তো ওই হিসাবে এটা কিন্তু একটা নির্গত কণা বলা যায়, নির্গত কণা বলতে পারে এরকম। তো যাই হোক, এটা হচ্ছে মানে আঘাতকারী কণা, এটা হচ্ছে টার্গেট নিউক্লিয়াস, এটা পরিবর্তিত নিউক্লিয়াস, আর এটা হচ্ছে নির্গত কণা। এই আমরা মোটামুটি নিউক্লিয়ার বিক্রিয়ার একটা ধরন আমরা বললাম, যে বিক্রিয়ার মাধ্যমে নিউক্লিয়াসের গঠন পরিবর্তন হয়ে যাবে। অ্যালুমিনিয়াম, হিলিয়াম ছিল, বিক্রিয়ার ফলে এগুলো নাই, তাহলে এটাকে আমরা বলবো নিউক্লিয় বিক্রিয়া। তাহলে নিউক্লিয় বিক্রিয়া রাসায়নিক বিক্রিয়ার মধ্যে তাহলে তফাৎটা কোথায়? নিউক্লিয় বিক্রিয়া তোমার আসতে পারে, নিউক্লিয় বিক্রিয়ার সংজ্ঞা আসতে পারে। তারপরে তোমার পরীক্ষা যদি অনুধাবন প্রশ্ন করে নিউক্লিয় বিক্রিয়ার সাথে রাসায়নিক বিক্রিয়ার তফাৎ ব্যাখ্যা করো, পার্থক্য কি, বা এর মধ্যে তফাৎটা কি, সেটা যদি আমাদের প্রশ্ন করে তাহলে আমরা কি দিব? দেখো, আমরা যদি একটা এই ক্ষেত্রে একটা রাসায়নিক বিক্রিয়া নেই, একটা সিম্পল একটা বিক্রিয়া নেই, মনে করো যে কোনো একটা বিক্রিয়া নিলাম, ধরো সোডিয়াম ক্লোরিনের সাথে বিক্রিয়া করে, আমরা খুবই সিম্পল এগুলা জানি, সোডিয়াম ক্লোরিনের সাথে বিক্রিয়া করে আমাদের কি? সোডিয়াম ক্লোরাইড উৎপাদন করে। এই যে সোডিয়াম ক্লোরাইড উৎপাদন করলো, সোডিয়াম ক্লোরিনের সাথে বিক্রিয়া করে সোডিয়াম ক্লোরাইড, এক্ষেত্রে কিন্তু সোডিয়াম বিক্রিয়ার আগেও আছে, পরেও আছে। এই যে ক্লোরিন, এই ক্লোরিন কিন্তু আমাদের বিক্রিয়ার আগেও আছে, পরেও আছে। তাহলে এখানে কিন্তু নিউক্লিয়াসের পরিবর্তন হয়নি, সোডিয়াম সোডিয়ামে আছে, ক্লোরিন ক্লোরিনে আছে। হ্যাঁ, এটা ছিল মৌল মিলে যোগ হয়েছে, ঠিক আছে, চেঞ্জ হয়েছে, কিন্তু নিউক্লিয়াসের গঠনগত কোনো পরিবর্তন নাই। সোডিয়াম নিউক্লিয়াসে আছে, ক্লোরিন নিউক্লিয়াসে। অপরদিকে নিউক্লিয় বিক্রিয়া কি দেখা যাচ্ছে? যেখানে আমাদের কি? নিউক্লিয়াসের পরিবর্তন হয়েছে। আর এটার মধ্যে পরিবর্তন হয় মূলত ইলেকট্রনের সজ্জা, ইলেকট্রনের বিন্যাস, এগুলা চেঞ্জ আসে। তোমরা জানো যে এরকম সোডিয়াম বাইরের স্তর থেকে ইলেকট্রন দেয়, ক্লোরিন নেয়, তাহলে ওর ইলেকট্রন যত ছিল বাইরের স্তর থেকে একজনের বাড়ে, আরেকজনের কমে, এভাবে ইলেকট্রন বিন্যাসগত চেঞ্জ আসে।
আর নিউক্লিয় বিক্রিয়ায় মূলত হচ্ছে নিউক্লিয়াসের পরিবর্তন আসে। এই জায়গাটা তোমাদের মনে রাখলেই হবে। ওকে, এই নিউক্লিয় বিক্রিয়া আমরা পড়লাম। এখন নিউক্লিয় বিক্রিয়ার আবার মোটামুটি দুইটা ধরন, মানে দুইটা ধরন বেশি আলোচিত হয়। একটা হচ্ছে নিউক্লিয় ফিশন, আরটা হচ্ছে নিউক্লিয় ফিউশন, এরকম। এছাড়াও আছে, তা আমরা মূলত ফিশন এবং ফিউশন নিয়ে এখানে আমরা কথা বলবো। নিউক্লিয়ার ফিশন এটাতে আসি। তোমরা হয়তো রাসায়নিক বিক্রিয়ার মধ্যে পড়ছো বিযোজন বিক্রিয়া, সংযোজন বিক্রিয়া, এরকম টাইপের আর কি। বিযোজন মানে একটা যৌগ ভাগ হয়ে পৃথক হয়ে গেল, আবার সংযোজন বিক্রিয়া একাধিকটা যুক্ত হয়ে একটা গঠন করলো, এরকম। তাহলে এইখানে নিউক্লিয় ফিশন বলতে বোঝায় যে নিউক্লিয়ার বিক্রিয়ায় একটা ভারী নিউক্লিয়াস ভেঙে কাছাকাছি বরের দুটি নিউক্লিয়াসে পরিণত হবে, তাকে আমরা বলবো নিউক্লিয় ফিশন। আবার বলি, কি বললাম, যে নিউক্লিয় বিক্রিয়ায় একটা ভারী নিউক্লিয়াস ভেঙে প্রায় কাছাকাছি বরের দুটি নিউক্লিয়াসে পরিণত হবে, তাকে আমরা বলবো নিউক্লিয় ফিশন। আমি একটা উদাহরণ দিচ্ছি, উদাহরণ দিয়ে তোমাদের ঘটনাটা বলে দিচ্ছি। হ্যাঁ, যেমন মনে করো এটা একটা নিউটন একটা ইউরেনিয়ামকে আঘাত করলো, একটা নিউটন ইউরেনিয়ামকে আঘাত করলো। আঘাত করলে ক্ষণিকের জন্য একটা যৌগিক নিউক্লিয়াস গঠন করে 236। এইখানে একটা স্টার মার্ক দেওয়া হয়, স্টার দিয়ে বোঝাইতেছে এটা মানে স্থিতিশীল না, এটা চেঞ্জ আসবে। যেমন আমরা এরকম রূপক করতে বলি যে আমরা যখন একটা ক্রিকেট খেলা দেখি, টিভিতে ক্রিকেট খেলা দেখি, একজন ব্যাটসম্যান লেখা থাকলো, মনে করো যে মুশফিকুর রহিম 72 সঙ্গে স্টার মার্ক লেখা, তার মানে আমরা বুঝতে পারছি যে মুশফিকুর রহিম কিন্তু এটি শেষ বা এটি ফিক্সড রান তার না, আরো রান করবো, সে অপরাজিত আছে, এরকম। তাহলে একটা নিউটন যদি একটা ইউরেনিয়ামকে এরকম এসে আঘাত করলে ক্ষণিকের জন্য এরকম একটা যৌগিক নিউক্লিয়াস গঠন করে, এটা কি একটি অস্থায়ী নিউক্লিয়াস হয়, এটা স্থায়ী থাকে না। দেখা যায় যে 1 সেকেন্ডের চাইতে কম সময়ের মধ্যে আবার এটা ভেঙে যায়। সেটা কি হয়, সেটা যদি আমরা লক্ষ্য করি, যে ভেঙে গিয়ে ভেরিয়াম 56 141 বেরিয়াম প্লাস ক্রিপ্টন তোমার 36, এখানে হচ্ছে 92 প্লাস হচ্ছে 3টা নিউটন প্লাস আরো শক্তি নিঃসৃত হয়। এই যে শক্তি নিঃসৃত হয় বললাম, আজকের আমরা সূচনা বক্তব্যে আমি একটা কথা বলছি যে আজকে পৃথিবীর ক্ষমতাধর রাষ্ট্রগুলো তারা কিভাবে ক্ষমতাধর হলো, তারা অ্যাটম বোমার মালিক কারণে আজকে ওদের দেখে অন্যরা ভয় পায়, তারা পৃথিবীর লিডারশিপ করতেছে। এরকম তাদের দেশে বিদ্যুতের অভাব নাই, কারণ এই যে নিউক্লিয়ার বিক্রিয়ায় যে শক্তিটা নিঃসৃত হইল, এই শক্তিটাকে ব্যবহার করতে তারা শিখছে। এই শক্তিটার শান্তিপূর্ণ ব্যবহার হলে বিদ্যুৎ উৎপাদন, আর ধ্বংসলীলা মানে তোমার অ্যাটম বোমা ঠোমা করে অন্য দেশে। যেমন তোমরা এরকম শুনেছ যে জাপানের 2টা শহর কিন্তু ব্যানিশ করে দিয়েছিল, একবারে ধ্বংস করে দিয়েছিল, হিরোশিমা এবং নাগাসাকির 2টা শহর, আমেরিকা 2টা অ্যাটম বোমা ফেলে। এছাড়া তারা এখন হয়তো সরাসরি এরকম এখন আক্রমণ করে না, কিন্তু তারা রিজার্ভ রাখছে, যখন তার সাথে অন্য কারো দ্বন্দ্ব বাজবে সে এরকম ধ্বংসলীলা চালাবে। এরকম সারা পৃথিবীটা কিন্তু তারা একটা মানে ভীতির সৃষ্টি করে তারা নেতৃত্বের মধ্যে আছে। তো যাই হোক, আমরা এইখানে ফিশনের কথা বলছিলাম, যে বিক্রিয়ায় একটা ভারী নিউক্লিয়াস, ইউরেনিয়াম একটা ভারী নিউক্লিয়াস। আচ্ছা, ভারী নিউক্লিয়াস বুঝবো কেমনে? যে নিউক্লিয়াসের বর সংখ্যা বেশি তাকে ভারী নিউক্লিয়াস বলে। তো এই ইউরেনিয়ামের বর সংখ্যা এখানে কি দেখতে পাচ্ছি আমরা? 235, এটা বিশাল বড়। আমরা সোডিয়ামের যেমন 11, 23 বলি, 23-এর চাইতে এটা মনে করো 10 গুণের চাইতেও বেশি, তাহলে এটা ওর চাইতে অনেক ভারী। আর বর সংখ্যা তোমাদের জানাই আছে, এগুলো আসলে সময় বেশি নষ্ট করবো না, যে বর সংখ্যা হচ্ছে প্রোটনের সংখ্যা এবং নিউটনের সংখ্যার সমষ্টি। তাহলে যে নিউক্লিয়াসে প্রোটন বেশি নিউটন বেশি, এখানে প্রোটন হলো 92টা, প্রোটন আর নিউটনে মিলা সর্বমোট 235টা, একটা বিশাল সংখ্যক প্রোটন নিউটন আছে। তাহলে এই নিউক্লিয়াসটা হচ্ছে ভারী নিউক্লিয়াস। তাহলে আমরা নিউক্লিয়ার ফিশনে কি বলতেছি, যে নিউক্লিয় বিক্রিয়া একটা ভারী নিউক্লিয়াস ভেঙে, এটা নিউটন দিয়ে আঘাত করলে ভেঙে যায়। ওই যে অ্যাটম বোমার কথা বললাম, অ্যাটম বোমা তো সবাই মজুদ রাখছে, আমেরিকা, রাশিয়া, এরা সবাই, ভারত, পাকিস্তান সহ। এখন তাহলে যখন তখন কি ভেঙে যাবে না? রিমোটিং সিস্টেম আছে, রিমোটিং সিস্টেম যখন রিমোট চাপ দিবে, ওই নিউটন যায় ওকে আঘাত করবে, আঘাত করলে সেটা ক্ষণিকের জন্য
যৌগিক নিউক্লিয়াস হবে, ওই যে বললাম 1 সেকেন্ডের চেয়ে কম সময়ের মধ্যে পুরো ভেঙে এরকম শক্তি উৎপাদন করবে। তাহলে এটা আমরা দেখো, এই যে ভেঙে যেটা হলো, একটা হলো বেরিয়াম আর একটা ক্রিপ্টন, বেরিয়াম ক্রিপ্টন। তো এটা কিন্তু এমন না যে এটা 92, এটা 91 হয়েছে আর এটা 1 হয়েছে, তা না। এটা 56, এটা 36, তুলনামূলক আর কি দুইটাই কিছুটা কাছাকাছি বরের সম্পন্ন, এরকম দুইটা নিউক্লিয়াসে কিন্তু বিভক্ত হয়েছে, সঙ্গে আর 3টা নিউট্রন উৎপাদন করছে, প্লাস শক্তি উৎপাদন করছে। এই প্রক্রিয়াটাকে আমরা বলবো নিউক্লিয় ফিশন। তাহলে নিউক্লিয় ফিশন এরকম প্রশ্ন আমাদের জ্ঞানমূলকই করতে পারে, ব্যাখ্যা করতে বলতে পারে। এখান থেকে এমসিকিউ প্রশ্ন করতে পারে। এমসিকিউ কেমন প্রশ্ন করতে পারে? ধরো পরীক্ষায় এই যে 141 যে একটু আগে লেখা ছিল না দিয়ে এখানে একটা বক্স দিল, বুঝছো, এমসিকিউ দিল। এমসিকিউ দিয়া বলল যে এরকম চিহ্নিত স্থানের সংখ্যাটি কত হবে। তাহলে তুমি কেমনে পাবা? তোমরা যেমন হিসাব করো, রাসায়নিক বিক্রিয়া হিসাব করো যে বিক্রিয়ার আগে পরমাণুর সংখ্যা আর পরের পরমাণুর সংখ্যা সমান। সোডিয়ামের আগে কটা আছে, পরে কটা, ক্লোরিন আগে কটা, পরে কটা, এর জন্য সামনে 2 দিন লাগে, 3 দেওয়া লাগে, দিয়া আমাদের কিন্তু সমতা বিধান করা লাগে। তাহলে এইখানেও কিন্তু তোমার আগে আর পরে এই প্রোটন সংখ্যা, নিউট্রন সংখ্যা এগুলো সমান হতে হবে, বর সংখ্যা সমান হতে হবে। তাহলে আগে কত ছিল? নিউটনের যেমন এখানে নিউটন তো নিজে নিউটন, তার প্রোটন নাই, কিন্তু প্রোটন 92টা, তাহলে মোট কিন্তু 92 এখানে আছে। এখানে 1 আর 235 মিলে 237, মানে এরপরে যখন এখানে যাবে তাতেও প্রোটন সংখ্যা কিন্তু 92 হতে হবে, প্রোটন আর নিউটন বর সংখ্যা কিন্তু 236 হতে হবে। তাহলে দেখো বেরিয়াম 56, ক্রিপ্টন 36, এই দুটো যোগ করলে কিন্তু আমাদের 92 হইল। কারণ এইখানে দেখো এই বর সংখ্যা বলতে তো প্রোটন আর নিউটন, তাহলে এখানে কয়টা নিউটন? 3টা, যে 3টা নিউটন 3, আর ক্রিপ্টন হইলো তোমার 92, তাহলে 3 আর 92 কত হইতেছে? 95। তাহলে 92 যোগ ওইখানে 3টা মোট হইতেছে 95। এখন এইখানে ছিল কত? 236। তাহলে 236 থেকে সংখ্যাটা বাদ দিলেই বাদ বাকি সংখ্যাটা এখানে পাবা। তাহলে 5 আছে কত? 6, 1, এখানে হচ্ছে কত? 4, এখানে, তাহলে এই যে এখানে হবো 141। তাহলে এভাবে যে আমাদের এমসিকিউ আসে, বোর্ড পরীক্ষায় আসে, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় আসে, তাহলে তুমি কিন্তু সেটা আনসার করতে পারবা। দেখেন, হ্যাঁ, পরীক্ষায় এইখানে না দিয়ে প্রশ্নটা কিন্তু এমসিকিউ আরেক জায়গায় দিতে পারতো। আরেক জায়গায় কেমন? যে এইখানে বলল যে এইখানে একটা ফাঁকা জায়গা দিল, এইখানে একটা ফাঁকা জায়গা দিল, দিয়া বলল যে ওই ফাঁকা স্থানে কয়টি কি হবে বা কয়টি নিউটন হবে, এরকম প্রশ্ন করলো। তাহলে লক্ষ্য করো, আমাদের কিন্তু নিচে সংখ্যা আর উপরের সংখ্যা মিলতে হবে। তাহলে এখানে 56 আর 36 মিলে কিন্তু 92, এটা মিলে গেছে। উপরেরটা আমাদের 236 হতে হবে। তাহলে 141 আর 292 যদি আমরা যোগ করি, 141 আর 292 যদি আমরা যোগ করি, কত পাই? 92 যোগ করলে আমাদের এখানে 3, এখানে হচ্ছে 3, এখানে হচ্ছে 2, তাহলে 233। তাহলে আমাদের 236 হইতে আর কয়টা লাগে? আরো লাগে 3টা। তাহলে 3টা, নিচে প্রোটন সংখ্যার কোনো সমস্যা নাই, তাহলে আমাদের বড় সংখ্যা 233 হয়েছে, তাহলে আরো লাগে 3টা, তাহলে এখানে হবো 3টা নিউটন। তাহলে 3টা নিউটন হইলে তাহলে নিচের ডার চেঞ্জ নাই, উপরে কিন্তু 3টা আমাদের পেয়ে গেল। তাহলে এই ধরনের এমসিকিউ প্রশ্ন আমাদের করতে পারে, এগুলো আমাদের একটা প্রস্তুতি লাগবে। এখন এই ধরনের প্রশ্ন দিয়ে কিভাবে সৃজনশীল আসে সেটা একটু তোমাদের সাথে একটু দেখতে চাই। যেমন মনে করো এই বিক্রিয়াটা এখানে দিল, দিয়া বলল যে এই বিক্রিয়াটা তোমার কাছে পরীক্ষায় উদ্দীপক দিল, আরো কিছু মান দেওয়া থাকবে, আরো কিছু মান, যেমন আমি একটু লিখি কিছু মান। এটা আমি একটা চিন্তা করছি যে ঢাকা বোর্ড এবং সকল বোর্ডে 2018 সালে এই ধরনের একটা প্রশ্ন করছে, সেটাই যদি তোমাদের কাছে আলোচনায় নিয়ে আসি, তাহলে সেইখানে এই সমীকরণের সাথে দেওয়া আছে, আরো দেওয়া আছে। হ্যাঁ, বললো যে একটি, শুরুতে এরকম বলে, একটি নিউক্লিয়ার ফিশন বিক্রিয়া নিম্নরূপ, এরকম করে উদ্দীপকটা দিল, বিক্রিয়া নিম্নরূপ এরকম দিল। দিয়া এখানে সাথে যেখানে বলতে পারে, বা দেওয়া আছে বলতে পারে, বা যেখানে বলে তোমার মনে করো মান দেওয়া থাকলো যে ইউরেনিয়ামের ভর, ইউরেনিয়াম 92 235 এর ভর সমান হচ্ছে 235.04 AMU। এরকম দেওয়া থাকলো বেরিয়ামের ভর, বেরিয়াম 56 141 এর ভর
এর ভর দেওয়া থাকলো তোমার 140.91 AMU। আরো দেওয়া থাকলো তোমার ক্রিপ্টনের ভর 3692 এর ভর সমান 91.91 AMU। আরো দেওয়া থাকলো নিউটনের ভর। নিউটনের ভর আমি বলেই দিচ্ছি যে এটা 2018 সালে অল বোর্ডে আসছে, তোমরা বইটাও যদি কাছে থাকে তোমরা ফলো করতে পারো। হ্যাঁ, দেখো কোন এক পর্যায়ে প্রশ্নটা আছে, সৃজনশীল প্রশ্নটা আছে। তাহলে এইখানে নিউটনের ভর আমরা বলতেছি 1.008 AMU। তারপরে আরেকটা জিনিসও দেওয়া থাকলো, মনে করো যে লোহা, এর সাথে আমরা উচ্চতর দক্ষতা একটা জিনিস যুক্ত করবো, তো লোহা 26 এর উপরে হলো 56 এর ভর। এর ভর সমান দেওয়া থাকলো মনে করো 55.9349 AMU। তারপরে আরো দেওয়া থাকলো ধরো MP মানে প্রোটনের ভর। প্রোটনের ভর 1.007 AMU। তারপরে তোমার আছে 1 AMU, এটা দেওয়া থাকতেও পারে নাও থাকতে পারে, 931.5 এত মেগা ইলেকট্রন ভোল্ট। এরকম প্রশ্ন দেওয়া আছে। এই যে প্রশ্ন দেওয়া থাকলো, মানে উদ্দীপকটা দেওয়া থাকলো, এখন প্রশ্ন কি করছে? প্রথম প্রশ্ন দেখো, প্রথম প্রশ্ন বলতেছে যে তোমার এখানে প্রশ্ন করলো যে ফিশন বিক্রিয়ায় বা উদ্দীপকের বিক্রিয়ায় ভর ত্রুটি নির্ণয় করো। উদ্দীপকের বিক্রিয়ায় বা নিউক্লিয় বিক্রিয়ায় ভর ত্রুটি নির্ণয় করো। ভর ত্রুটি নির্ণয় করো। কিংবা প্রশ্ন করতে পারে, হ্যাঁ এইখানে খালি তোমার বলে দিল কি জানো, এখানে এই যে নিউটন সংখ্যা, এটা খালি ফাঁকা রাখলো যে নিউটন। উদ্দীপকের প্রক্রিয়ায় কয়টি নিউটন উৎপন্ন হবে সেটা নির্ণয় করো। তাহলে ওই যে আগে পরে যোগ বিয়োগ করে দেখান যায়, ওভাবে করা যায়। তো আমরা এটাই ধরি, এটাই কাজ করে লাগবো বেশি। এটা আরেকটা প্রশ্ন করতে পারে, আরেকটা প্রশ্ন করতে পারে কি, প্রশ্নটা আমি এই সাইডে লিখি কারণ এই সাইডে আমি এটার উত্তর লিখবো। হ্যাঁ, গ নাম্বার যে উদ্দীপকের বিক্রিয়ায় উৎপন্ন শক্তি দ্বারা উদ্দীপকের বিক্রিয়ায় উৎপন্ন শক্তি দ্বারা বা নির্গত শক্তি দ্বারা একটা লোহার নিউক্লিয়াস হচ্ছে তোমার 2656 কে ভাঙ্গা যাবে কিনা বিশ্লেষণ করো, গাণিতিকভাবে বিশ্লেষণ করো, যাবে কি না গাণিতিকভাবে বিশ্লেষণ করো। এরকম প্রশ্ন তোমাকে করতে পারে, বিশ্লেষণ করো। কিংবা বলতে পারে উদ্দীপকের প্রক্রিয়ায় 200 মেগা ইলেকট্রন ভোল্ট শক্তি উৎপন্ন হবে কিনা যাচাই করো। যে শক্তি যে উৎপন্ন হবে, শক্তির পরিমাণ কত, 200 মেগা ইলেকট্রন ভোল্ট শক্তি উৎপন্ন হবে কিনা যাচাই করো। 200 হইলে আমরা বলবো হবে, না হইলে বলবো হবে না। এ ধরনের প্রশ্ন কিন্তু উদ্দীপক করতে পারে। তো যাই হোক, উদ্দীপকের বিক্রিয়ায় ভর ত্রুটি নির্ণয়। তো বরং তোমরা বোধহয় এর আগের একটা ক্লাসে ভর ত্রুটি পড়ছো। তাহলে ভর ত্রুটি কি, বিক্রিয়ার আগে তাদের ভর আর বিক্রিয়ার পরে ভর দেখা যায় যে সমান হয় না, একটা পার্থক্য হয়, সেটাই হলো কি তোমার ভর ত্রুটি। তাহলে আমরা এখানে প্রথমে লিখতেছি যে ভর ত্রুটি, উত্তরে আসি যে ভর ত্রুটি সমান বা ডেল এম সমান দিলাম, ভর ত্রুটি ডেল এম সমান, বা প্রশ্নের আলোকে বা উদ্দীপকের আলোকে বা উদ্দীপক অনুসারে ভর ত্রুটি ডেল এম সমান। তাহলে উদ্দীপকে বিক্রিয়ার আগে ছিল নিউটন আর ইউরেনিয়াম, বিক্রিয়ার পরে হইল এগুলা। তাহলে আগের ভর আর পরের ভরের যদি বিয়োগফল যেটা পাবো সেটাই হলো আমাদের ভর ত্রুটি। তাহলে দেখো এইখানে বিভিন্নভাবে আনসার করা যায়, তোমার ইচ্ছা। দিলা এম নিউটন 1 যোগ এম ইউরেনিয়াম 92 235
মাইনাস, এটা লিখলাম কেন, যে বিক্রিয়ার আগে যে নিউটনের ভর, এম দে ভর কার ভর, নিউটনের ভর, এম দে ভর কার ভর, ইউরেনিয়ামের ভর। এখন বিয়োগ করবো যে আগে আর পরে এটার পার্থক্যটা, তাহলে ওইটার বিয়োগ করি। মাইনাস এম বলতে ভর কার ভর, বেরিয়ামের ভর, বেরিয়াম 56, এখানে 141। আর অন্যভাবে করা যায়, অসুবিধা নাই, তোমরা যেভাবে করো এখানে দেখো আগে পরে পার্থক্য, মূল কথা হচ্ছে এটা। তাহলে ক্রিপ্টন এখানে 3692 মাইনাস, কিংবা এটা বিয়োগ করতে পারো, বিয়োগ করে দেখাইতে পারো, অসুবিধা নাই। এইখানে যে সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার টোটালটা যোগ, মানে পরেরটির বিয়োগ আর কি, অসুবিধা নেই। মাইনাস হচ্ছে বা প্লাস হচ্ছে 3m ইন্টু n কত 0 হইতে 1, তাহলে এইগুলা। এখন মানগুলা বসাও, এখানে মানগুলা বসাও। তাহলে ডেল এম সমান আমরা কি পাইতেছি, দেখো নিউটনের বর কত একটু আগে বলে দেওয়া আছে, এই যে নিউটনের বর 1 কত 008 লেখলা 1.008 যোগ নিউটন, ইউরেনিয়ামের বর কত, ইউরেনিয়ামের বর আমরা পাইছি 235.04, তো মাইনাস এর ব্র্যাকেট তুলে দিলে মাইনাস হবো, অসুবিধা নাই, মাইনাস হবে। মাইনাস ভেরিয়ামের বর কত 140.91 মাইনাস ক্রিপ্টনের বর কত 91.91 মাইনাস কার্বন তিনটা, মানে ব্র্যাকেট তুলে দিতেছি কারণ এটা মাইনাস হইতেছে, এটা মাইনাস হইতেছে, তাহলে 3 গুণন নিউটনের বর, তিনটা নিউটনের বর 1.008। এত লেখা টোটালটার সাথে আমরা একক লিখবো এএমইউ মানে কি অ্যাটমিক মাস ইউনিট, কারণ সবগুলো অ্যাটমিক মাস ইউনিট আছে, তাহলে আমরা অ্যাটমিক মাস ইউনিটটা কমন নিলাম। তাহলে তোমরা একটু বিয়োগ করো, দেখো বিয়োগ করলে কত আসে, আমরা যদি বিয়োগ করি রেজাল্ট এরকম পাওয়ার কথা 0.204 এত এএমইউ। তাহলে আমাদের প্রয়োগমূলক হয়ে গেল যে উদ্দীপকের বিক্রিয়ায় ভর ত্রুটি নির্ণয় আমাদের হয়ে গেল 0.204 এত অ্যাটমিক মাস ইউনিট হয়ে গেল এটা। তাহলে তুমি একটা আনসার শেষ করলা। এখন পরের উত্তরটা কি বলছে, উদ্দীপকের বিক্রিয়ায় উৎপন্ন শক্তি দ্বারা একটা লোহার নিউক্লিয়াসকে ভাঙা যাবে কিনা সেটা আমাদের। তাহলে উদ্দীপক বিক্রিয়ায় ভর ত্রুটি পাইছি, আর এখানে উৎপন্ন শক্তি পাবো। তাহলে আমি এখন উচ্চতর দক্ষতায় চলে আসতেছি। তাহলে আমরা এখানে উচ্চতর দক্ষতায় আসি। তাহলে তুমি প্রথমে লিখবা ঘ হতে পাই, তাহলে ঘ হতে পাই ফিশন বিক্রিয়ায় ভর ত্রুটি, বা উদ্দীপকের ফিশন বিক্রিয়ায় ভর ত্রুটি ডেল m সমান হচ্ছে 0.204 AMU। তাহলে গ হতে পাই ফিশন বিক্রিয়ায় ভর ত্রুটি হচ্ছে 0.204। তাহলে সুতরাং ফিশন বিক্রিয়ায় নির্গত শক্তি, নির্গত শক্তি ই সমান হচ্ছে ডেল m সি স্কয়ার। তাহলে ডেল m ইন্টু সি স্কয়ার, তাহলে ডেল m আমরা কত পাই, এইখানে ডেল m হচ্ছে 0.204 AMU ইন্টু সি স্কয়ার, গুণন কিন্তু সি স্কয়ার। আচ্ছা, এইখানে একটা কথা বলে নেওয়া দরকার, এই যে প্রশ্নে কিন্তু দেওয়া আছে
এ এম ইউ সমান 931.5 মেগা ইলেকট্রন ভোল্ট। তোমরা নিশ্চয়ই জানো যে আইনস্টাইনের একটা বিখ্যাত সম্পর্ক ই সমান এম সি স্কয়ার, ভরকে শক্তিতে রূপান্তরের সমীকরণ। এই অ্যাটমিক মাস ইউনিটের মান, ভর যদি ধরো 1.66 গুণন 10⁻⁻27, এটা গুণন সি, সি এল আলোর বেগ, আলোর বেগ কত 3 গুণন 10⁻8, এগুলা বসাইলে একটা শরীরে জুল পাবা, জুলের উপরে ইলেকট্রন ভোল্ট বানাবা। তোমরা এটা জানো কি না যে 1 ইলেকট্রন ভোল্ট সমান একটা ইলেকট্রনকে 1 ভোল্ট বিভব পার্থক্য অতিক্রম করতে যে শক্তি তাকে 1 ইলেকট্রন ভোল্ট বলে। এটা সংজ্ঞা হিসেবে দরকার কি, একটি ইলেকট্রন 1 ভোল্ট বিভব পার্থক্য অতিক্রম করতে যে শক্তি ব্যয় হয় তাকে 1 ইলেকট্রন ভোল্ট। তাহলে একটা ইলেকট্রন গুণন 1 ভোল্ট, তাহলে একটা ইলেকট্রন কত, আমরা একটা ইলেকট্রনে কি জানি 1.6 গুণন 10⁻⁻19, এত কুলম গুণন 1 ভোল্ট। তোমাদের নিশ্চয়ই জানা আছে কুলম গুণন ভোল্ট মানে জুল, তাহলে মূলত হচ্ছে 1.6 গুণন 10⁻⁻19 জুল। এটাও কিন্তু তোমাদের মনে রাখতে হবে, 1 ইলেকট্রন ভোল্ট সমান এত জুল। তো যাই হোক, যেটা বলতেছিলাম যে আমরা জানি ই সমান এম সি স্কয়ার, এম সি স্কয়ার মানে এম এর মান যদি 1 অ্যাটমিক মাস ইউনিট নেও, 1 অ্যাটমিক মাস ইউনিট নেও, 1 অ্যাটমিক মাস ইউনিট মানে কি 1.66 গুণন 10⁻⁻27, আর যদি আলোর ব্যাগ নাও 3 গুণন 10⁻8, তাহলে ওইখানে গুণ করলে প্রথমে জুল পাবা, জুলের যদি 1.6 গুণন 10⁻⁻19 দিয়ে ভাগ করো তাহলে সেটা ইলেকট্রন ভোল্ট, ইলেকট্রন ভোল্টে আবার 10⁻6 দিয়ে ভাগ করলে হয় মেগা ইলেকট্রন ভোল্ট। ওই কাজটুকু তোমার এখানে সংক্ষেপ করে দিছে, করতে না বলে সরাসরি দিয়ে দিছে যে 1 অ্যাটমিক মাস ইউনিট এর সমতুল্য শক্তি হচ্ছে 931.5 মেগা ইলেকট্রন ভোল্ট। এখন এইখানে কথাটা আসি আমি আর একটু, এই কথাটা বোঝার আগে এখানে একটা দেখি, এই যে ই সমান এম সি স্কয়ার, এই এম এর মান যদি 1 অ্যাটমিক মাস ইউনিট নেই, এম এর মান হলে 1 অ্যাটমিক মাস, এক পারমাণবিক বর্গক, তোমরা এগুলো পড়ছো, কার্বন 612 এর কার্বন 612 আছে, 613 আছে, 614 আছে, কার্বন 612 ওইটার 12/1 1 অ্যাটমিক মাস ইউনিট বলে, এবং সেটার মান একটু আগে বললাম 1.66 গুণন 10⁻⁻27। তো যাই হোক, এটা 1 অ্যাটমিক মাস ইউনিট এম এর বদলে নিলাম, আর সি স্কয়ার তো সি স্কয়ার আছে, তাহলে 1 অ্যাটমিক মাস ইউনিট গুণন সি স্কয়ার, এটা বসাইলে যে রেজাল্টটা পাওয়া যাবে এটা তোমার জানাই দিছে কত 931.5 মেগা ইলেকট্রন ভোল্ট, এটা তোমাকে জানাই দিছে আর কি, এটা কাজটা তোমার করে দিছে, এটাকে আর কি মান বসায় করলে এটা আসে, কিন্তু তোমাকে এটা জানাই দিছে। তাহলে আমরা এখানে যেটা পাইলাম একটু আগে যে ফিশন বিক্রিয়ায় নির্গত শক্তি সমান ডেল এম সি স্কয়ার, তো ডেল এম একটু আগে বাইর করছি, আগের বর আর পরের বর বিয়োগ করে এটা আমরা পাইছি। এই যে 0.24204 গুণন দেহ 1 অ্যাটমিক মাস ইউনিট গুণন সি স্কয়ার আছে, এই যে 1 অ্যাটমিক মাস ইউনিট না থাকলে তো মনে মনে 1 ধরুন যাবো, 1 অ্যাটমিক মাস ইউনিট গুণন সি স্কয়ার বদলে কত 931.5, তাহলে তুমি এখানে দিয়ে দাও 931.5, তাহলে গুণ করো, তাহলে গুণ করলে তুমি কিন্তু ওই ফিশন বিক্রিয়ায় নির্গত শক্তি পেয়ে যাবে। তাহলে সেটা গুণ করো, তোমরা একটু দেখো গুণ করে কত আসে। তাহলে এখানে কিন্তু একটা জিনিস জানলাম, ইলেকট্রন ভোল্ট কাকে বলে, 1 ইলেকট্রন ভোল্ট সমান কত জুল, এটাও কিন্তু দরকার, এগুলো এমসিকিউ আছে, অঙ্কের মধ্যেও দরকার। আর ভরকে শক্তিতে রূপান্তর, ভরের পরিমাণ কত 1 অ্যাটমিক মাস ইউনিট গুণন সি স্কয়ার করলে এত পাওয়া যায়, এটা করবা, এছাড়া এখানে জানাই দিছি। আচ্ছা, তাহলে এখানে যে আমরা গুণ করি, তাহলে গুণ করলে দেখো একটা হিসাব করলে যেটা পাওয়ার কথা আর কি, তাহলে যেটা পাওয়ার কথা সেটা হলো 190.026, 190.026 এত এমইবি পাবা। আচ্ছা, ওই যে প্রশ্নটা করছিলাম যে উদ্দীপকের প্রক্রিয়ায় এটা দ্বারা এটা ভাঙা যাবে কিনা, কিন্তু এটা আরেকটা প্রশ্ন করা যায় বিকল্প, যে উদ্দীপকের প্রক্রিয়ায় এই যে এখানে যে শক্তি নির্গত হইলো, নির্গত শক্তির পরিমাণ 200 মেগা ইলেকট্রন ভোল্ট হবে কিনা যাচাই করো। তাহলে আমরা নির্গত শক্তির পরিমাণ কত পাইছি 190 পাইছি, তাহলে আমরা বলবো এটা স্মলার দেন হইতেছে 200, অর্থাৎ 200 মেগা ইলেকট্রন ভোল্ট শক্তি নির্গত হবে না। এভাবে উচ্চতর দক্ষতা প্রশ্ন করতে পারে এবং করছেও কখনো কখনো। তাহলে এটা একটা নলেজে রাখলাম। এখন আমরা চাইতেছি যে
এই শক্তি দ্বারা, এই যে 190 মেগা ইলেকট্রন ভোল্ট শক্তি পাইলাম, এই শক্তি দ্বারা একটা লোহার নিউক্লিয়াস, ফেরামের নিউক্লিয়াসকে ভাঙা যাবে কিনা। তাহলে ফেরামের নিউক্লিয়াসকে যদি ভাঙতে চাই, তাহলে ফেরাম নিউক্লিয়াসের মধ্যে বন্ধন শক্তি আছে, সেই বন্ধন শক্তি আমার হিসাব করে দেখতে হবে। সেই বন্ধন শক্তির পরিমাণ যদি এর চাইতে কম হয়, তাহলে এই শক্তি দ্বারা ভাঙা যাব। আর যদি এখানে যতটুকু শক্তি নির্গত হয়েছে ওর বন্ধন শক্তি তার চেয়ে বেশি হয়, তাহলে ভাঙা সেটা যাবে না। তাহলে আমাদের ফেরাম বা লোহার নিউক্লিয়াসের বন্ধন শক্তিটা আমরা বাইর করি। তা আমি একটু এদিকে চলে আসতেছি, এইখানে এগুলো একটু মুছে দিচ্ছি। আচ্ছা, দেখো প্রথমে আমরা দেখা দরকার যে এই যে ফেরাম নিউক্লিয়াস প্রশ্নটা এখানে দেখো Fe 26 আর হচ্ছে 56 নিউক্লিয়াসে, 26 56 নিউক্লিয়াসে প্রোটনের সংখ্যা তোমরা জানো, প্রোটনের সংখ্যা পারমাণবিক সংখ্যা, তাকে জেড দিয়ে প্রকাশ করুন, যা জেড দিতে পারো। তাহলে সেটা কত? 26, কারণ নিচের ডাই হলো প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা। এবং নিউট্রন সংখ্যা n দাও। তো নিউট্রন সংখ্যা কিন্তু আমরা জানি যে এই ভর সংখ্যা থেকে যদি পারমাণবিক সংখ্যা বাদ দিই তাহলে নিউট্রন সংখ্যা আসে। তো সেটা হচ্ছে 56 - 26 মানে হচ্ছে 30। ওকে, এটা আমরা জানলাম। এখন তুমি এই তোমার এটা ভাঙতে প্রয়োজনীয় শক্তি, আসলে প্রয়োজনীয় শক্তি কি তোমরা গতদিন পড়ছো, বাইন্ডিং এনার্জি, ভর ত্রুটি পড়ছো। তো সেক্ষেত্রে যে শক্তি দ্বারা তারা আবদ্ধ ওইটা কি বলে? বাইন্ডিং এনার্জি। তোমরা এরকম পড়ছো গত ক্লাসে, আমি দেখছি যে বন্ধন শক্তি সমান হচ্ছে ডেল এম সি স্কয়ার। বন্ধন শক্তি সমান হচ্ছে ডেল এম সি স্কয়ার। তাহলে একটা এই ফেরামকে যদি ভাঙি, 26টা প্রোটন পাবো, 30টা নিউটন পাবো। তাহলে 26টা প্রোটনের বর আর 30টা নিউটনের বর যদি আমরা যোগ করে যে বর পাবো, ওইখান থেকে কিন্তু আমাদের এই যে ফেরামের বর এটা কিন্তু আগে দেওয়া আছে, একটু আগে দেওয়া আছে লিখছিলাম, এই যে এখানে এখনো কিন্তু মুছে নাই, যে এই যে ফেরামের বরটা কিন্তু দেওয়া আছে। এই বর আর ওই বরের পার্থক্যটা হবে ডেল এম, ওইটার সঙ্গে সি স্কয়ার গুণ করলে কিন্তু আমরা বন্ধন শক্তি তথা তার ভাঙার জন্য কত শক্তি লাগবে সেটা আমরা জানবো। তাহলে এখানে লিখি যে Fe এর বন্ধন শক্তি, Fe 26 56 এর বন্ধন শক্তি আর সমান, ধরো ই ড্যাশ নাম দিলা, সমান হচ্ছে ডেল এম ড্যাশ ইন্টু সি স্কয়ার। তো ডেল এম ড্যাশ মানে কি? ওইটা ভাঙ্গার ফলে যে নিউক্লিয়নগুলো হবে তাদের শক্তি, তাদের বর থেকে এমনি যে নিউক্লিয়াস আকার আছে তার বরের বিয়োগফল। তো এই দুইটার বিয়োগফল করলে আমরা কিন্তু পাবো। তাহলে বিয়োগফল কেমনে পাবো? জেড এম পি রাখলাম, যোগ এন এম এন দিলাম, মাইনাস হচ্ছে এম Fe 26 56। দেখো আমি কথাটা বুঝতে পারলাম কি না? একটা ফেরাম তথা লোহার নিউক্লিয়াসকে ভাঙলে আমরা কি পাই? 26টা প্রোটন আর 30টা নিউট্রন। এই যে 26টা প্রোটন মানে এই যে জেড এর মান 26, এই 26 গুণন প্রোটনের বর, নিউটনের সংখ্যা কত? n সমান 30, তাহলে 30টা নিউটনের বর। ওইখান থেকে যে নিউক্লিয়াসের বরটা বিয়োগ করি তাহলে কিন্তু বরের ত্রুটিটা আসবে। তো সেটা আমরা বাইর করতেছি। তো সমান লেখো, জেড এর মান হচ্ছে কি 26 গুণন প্রোটনের বর যাকে প্রশ্নে দেওয়া ছিল 1.007 প্লাস নিউটনের সংখ্যা কত? 30। 30-এর সঙ্গে তোমার আচ্ছা এগুলো আচ্ছা এটা একটু দরকার আছে। 30-এর সঙ্গে আমাদের কি নিউটনের বর কত দেওয়া আছে? নিউটনের বর একটু আগে বোধহয় লিখছিলাম, মুছে ফেলছি, তোমরা দেখবা 1.008 am মাইনাস কার বর? এই ফেরামের বর। তো ফেরামের বর দেখা মুছে নাই, ফেরাম এর বর কিন্তু 55.9349। তাহলে 55.9349
9349, সেটা করো। তাহলে মাইনাস হচ্ছে ফেরামের বল হচ্ছে 55.9349। এই টোটালটাকে ব্রেকেট করে লিখতেছি AMU। দেখো কথাটা আরেকটু আমি রিপিট করে বলতেছি, এইখানে বলতেছি কি করলাম আমরা ভর ত্রুটির সাথে যদি সি স্কোয়ার গুণ করি তাহলে সেটা ও সি স্কোয়ার মানটাও রাখো সাথে, এখানে দাও সি স্কোয়ার, এটা গুণন দাও সি স্কোয়ার। তাহলে ভর ত্রুটিটা কি? প্রোটনের ভর নিউটনের ভর যোগ করে এখান থেকে নিউক্লিয়াসের ভরটা যদি বাদ দেয় তাহলে ভর ত্রুটি। তাহলে প্রোটনের ভর, প্রোটন কয়টা? 26টা। একটা প্রোটনের ভর 1.007 অ্যাটমিক মাস ইউনিট। নিউটনের সংখ্যা কয়টা? 30টা। 30টার সঙ্গে এক একটা নিউটনের ভর দাও, মাইনাস এই ফেরামের ভর এটা দিলাম, দিয়া এগুলো সবারই একক কি ছিল? অ্যাটমিক মাস ইউনিট, অ্যাটমিক, আর গুণন সি স্কোয়ার আছে। তাহলে এইগুলো তুমি যদি এখন এগুলো যদি তুমি ক্যালকুলেশন করো তাহলে পাবা 0.4923 AMU গুণন হইতেছে সি স্কোয়ার। একটু ক্যালকুলেশন করো, এখন করতে পারো বা পরেও করতে পারো, চেক করে নিতে পারবা। এটা এত গুণন সি স্কোয়ার। আজকে আলাপ করছি একটু আগে যে নিচে 1 অ্যাটমিক মাস ইউনিট গুণন সি স্কোয়ার, সেটা মান কত দেওয়া আছে? 931.5। এই যে একটু আগে ব্যবহার করছি 1 অ্যাটমিক মাস ইউনিট গুণন সি স্কোয়ার বদলে 931, শেষে কিন্তু বলে দেওয়া ছিল, এটা বেরও করা যায়। তাহলে এগুলার সাথে এটা গুণ করে আমরা যে রেজাল্টটা পাচ্ছি সেটা হচ্ছে 458. আচ্ছা, কিংবা আগে এটা লেখো, এটা মুছে দিই একটু জায়গা বের করে। আচ্ছা, তাহলে 0.4923 গুণন ওই যে 1 অ্যাটমিক মাস ইউনিট গুণন সি স্কয়ার মানে 931.5 এত এমইবি। তাহলে গুণ করলে যে রেজাল্টটা আসতেছে 458 তোমার 577 এত এমইবি লাগে। তাহলে একটা লোহার নিউক্লিয়াসের বন্ধন শক্তি হচ্ছে 458.577 এত মেগা ইলেকট্রন ভোল্ট। আর আগে নিউক্লিয় বিক্রিয়ায় নির্গত শক্তির পরিমাণ পাইছে কি 190 মেগা ইলেকট্রন ভোল্ট। তাহলে 190 মেগা ইলেকট্রন ভোল্ট দিয়ে তো 458 চাইতে কি কম, তাই এটা ভাঙ্গা সম্ভব হবে না। তাহলে আমরা বলবো দেখা যাচ্ছে যে ফিশন বিক্রিয়ায় নির্গত শক্তি ই, ফিশন বিক্রিয়ায় নির্গত শক্তি ই স্মলার দেন হচ্ছে ই ড্যাশ। ই ড্যাশ মানে হচ্ছে এই ভেরাম নিউক্লিয়াসকে ভাঙতে প্রয়োজনীয় শক্তি। তাহলে ওর সাথে কম আছে, কম শক্তিতে ভাঙ্গা যাবে না। তাহলে আমাদের সিদ্ধান্ত হলো ভাঙ্গা যাবে না। ওকে, তাহলে এই ধরনের গাণিতিক সমস্যাগুলো তোমরা দেখবা বোর্ডে কিন্তু ভেসে আসছে, এগুলো একটু প্র্যাকটিস করবা। এটা জানাই দিচ্ছি, এটার কাছাকাছি ধরনেরই প্রায় সবগুলো পারবা। এখন ছোট্ট একটা দুইটা পড়া পরে আমরা ক্লাসটা শেষ করে দিব। তো এইখানে আছে যেমন নিউক্লিয় বা নিউক্লিয়ার ফিউশন। নিউক্লিয়ার ফিউশন কাকে? নিউক্লিয়ার ফিউশন হচ্ছে নিউক্লিয়ার ফিশনের উল্টাটা। নিউক্লিয়ার ফিশনে কি ছিল? একটা ভারী নিউক্লিয়াস ভেঙে তুলনামূলক ছোট দুইটা নিউক্লিয়াসে পরিণত হয়েছিল। এখানে দুইটা হালকা নিউক্লিয়াস যুক্ত হয়ে তুলনামূলক ভারী একটা নিউক্লিয়াস গঠন করবে। যেমন ধরো কথার কথা, এটা একটা ডিউটেরিয়াম নিলাম, হাইড্রোজেন একটা আইসোটোপ নিউক্লিয়াস, ডিউটেরিয়াম নিউক্লিয়াস, আরেকটা ডিউটেরিয়াম নিউক্লিয়াস নিলাম। তাহলে দুই ডিউটেরিয়াম নিউক্লিয়াস যদি একত্রিত হয় তাহলে এটা একটা হিলিয়াম নিউক্লিয়াসে পরিণত হলো। তাহলে এটা একটা নিউক্লিয়াস, হালকা নিউক্লিয়াস, এটা দুইটাই মিলে ওর চাইতে অন্তত ভারী নিউক্লিয়াস হয়েছে। ভারী বলতে একটু আগে আমি বলছি যাদের বর সংখ্যা বেশি তারা এলো ভারী। তো এদের বর সংখ্যা ছিল দুইটাই মিলে যে নিউক্লিয়াস গঠন করছে তার বর সংখ্যা হলো 4। তার ওদের তুলনায় ভারী নিউক্লিয়াস গঠন করছে। সঙ্গে একটা শক্তি নিঃসৃত হয়, প্লাস আছে একটা কি শক্তি। হ্যাঁ, তাহলে এই ধরনের বিক্রিয়াকে বলা হয় কি ফিউশন বিক্রিয়া। পৃথিবীতে বর্তমানে এই ধরনের শক্তিকে ব্যবহার করে অনেকে মরণাস্ত্র বানাচ্ছে। হ্যাঁ, আমরা জানি চীনের কাছে এই ধরনের প্রচুর হাইড্রোজেন বোমা আছে। এই যে এটা কিন্তু হাইড্রোজেনের নিউক্লিয়াস, হাইড্রোজেন নিউক্লিয়াস যুক্ত করে হিলিয়াম সঙ্গে শক্তি, এই ধরনের বোমাকে হাইড্রোজেন বোমা বলে।
তাহলে পারমাণবিক বোমা আর হাইড্রোজেন বোমার মধ্যে পার্থক্যটা হইল এই যে পারমাণবিক বোমা সাধারণত ফিশন প্রক্রিয়া হয়, ইউরেনিয়াম দেওয়া হয়, আর হাইড্রোজেন বোমাগুলো সাধারণত ফিউশন প্রক্রিয়ায় হয়। দুইটা হাইড্রোজেনের নিউক্লিয়াসকে একীভূত করে সেইখান থেকে একটা ভারী নিউক্লিয়াস সঙ্গে প্রচুর শক্তি নির্গত হয়। এই ধরনের প্রক্রিয়াকে আমরা কি বলবো? নিউক্লিয় ফিউশন। আরেকটা কথা বলা দরকার, সেটা হচ্ছে শৃঙ্খল বিক্রিয়া। এটা ফিউশন বিক্রিয়া বললাম, এটা হলো শৃঙ্খল বিক্রিয়া। শৃঙ্খল বিক্রিয়া কাকে বলে? বা চেইন রিয়াকশন বলে, এরকম, বা চেইন রিয়াকশন। তো চেইন রিয়াকশন কি? যে বিক্রিয়া, নিউক্লিয় বিক্রিয়া একবার শুরু করে দিলে আর নতুন করে তোমার কিছু করার প্রয়োজন নেই, চলতেই থাকবো চলতেই থাকবো চলতেই থাকবো, এটাকে বলা হয় চেইন রিয়াকশন। যেমন একটু আগে আমরা ইউরেনিয়াম দিয়ে পড়ছিলাম, যেখানে কি ছিল, ধরো একটা ইউরেনিয়াম ছিল, ইউরেনিয়াম কি এখানে 92 235 এরকম ছিল, 235, এটারে আঘাত করছে কারা? একটা নিউটন। তাহলে একটা নিউটন যখন আঘাত করছে, আঘাত করার ফলে কিন্তু বেরিয়াম হয়েছে, ক্রিপ্টন হয়েছে। কি আমরা একটু আগে দেখছি যে এদিকে হয়ে গেছে কি বেরিয়াম, আর একটা হচ্ছে কি ক্রিপ্টন। তাহলে এটা বেরিয়াম দিলাম, এটা হলো ক্রিপ্টন দিলাম। সঙ্গে আবার কি হয়েছিল? তিনটা কিন্তু নিউটন হয়েছিল, সঙ্গে আবার তিনটা নিউটন। তাহলে এটাতে বুঝাইতেছি আমরা নিউটন। কি একটু আগের বিক্রিয়াটা যে গেলে মনে করো যে আমরা একটা নিউটন দিয়ে ইউরেনিয়ামরা আঘাত করছিলাম, এতে বেরিয়াম হয়েছে আর ক্রিপ্টন হয়েছে, সঙ্গে তিনটা নিউটন। এই তিন নিউটন গিয়ে আবার মনে করো ইউরেনিয়ামরে আঘাত করলো। তাহলে আবার ইউরেনিয়ামরে আঘাত করলে সে আগেরটা মুছে দিয়ে গেলা, আবার আঘাত করলে সে কিন্তু আবার ওই যে বেরিয়াম সৃষ্টি করলো, এরকম ক্রিপ্টন সৃষ্টি করলো, সঙ্গে কিন্তু আবার তিনটা নিউটন সৃষ্টি করলো। এই তিনটা নিউটন সৃষ্টি করলো। এটা হলো বেরিয়াম, এটা ক্রিপ্টন, আর এটা কিন্তু নিউটন, এটা নিউটন নিউটন। তাহলে এইখানেও সে কিন্তু গিয়ে আবার ইউরেনিয়ামরে আঘাত করে, হ্যাঁ, এই যে বেরিয়াম এরকম ক্রিপ্টন সৃষ্টি করলো, বেরিয়াম ক্রিপ্টন, সঙ্গে কিন্তু আবার তিনটা নিউক্লিয়াস, আবার তিনটা নিউক্লিয়াস, আবার তিনটা নিউক্লিয়াস। এরকমভাবে এই নিউটন হয়ে সে কিন্তু একটা ইউরেনিয়ামরে আঘাত করে সে যে বেরিয়াম সৃষ্টি করলো, ক্রিপ্টন সৃষ্টি করলো, সঙ্গে কিন্তু তিনটা নিউটন। তাহলে এই যে বেরিয়াম ক্রিপ্টন এগুলো সমস্যা নাই, কিন্তু এই যে নিউটনগুলা হলো, এই নিউটনগুলা কিন্তু আবার আঘাত করবে। বিষয়টা কি, এত ইউরেনিয়াম পাবো কোথায়? এটা একটা মনে প্রশ্ন, যে নিউটন যে একটা ইউরেনিয়ামরে আঘাত করলো, তাহলে ওইখানে সে কিন্তু বেরিয়াম আর ক্রিপ্টন সঙ্গে তিনটা নিউটন, একটা নিউটন, দুইটা নিউটন, তিনটা, এই তিন নিউটন আবার আঘাত করে ওই তিনটা বানাইলো, তিনটা 9টা, ওই 9টায় আবার আঘাত করে 3 নং 27টা হবে, 27টা আবার নিউটনে কিন্তু 81টা হবে। এমন কথা হলো, এত ইউরেনিয়াম পাবো কোথায়? আসলে ইউরেনিয়ামের চিন্তার কোনো কারণ নাই। তুমি যদি এতটুকু একটা ইউরেনিয়ামের টুকরা নেও, এই একটা ইউরেনিয়ামের টুকরার মধ্যে কি কোটি কোটি পরিমাণ ইউরেনিয়ামের পরমাণু আছে। তোমরা এরকম পড়ছো, একটা যে ফুল স্টপ দেই, এই ফুল স্টপের মধ্যে কিন্তু কোটি কোটি পরমাণু আছে। কাজে একটা ইউরেনিয়ামের টুকরার মধ্যে কোটি কোটি পরমাণু আছে। তুমি যখন একটা এখানে আঘাত করলো একটা নিউটন দিয়ে, আইসা তো এখানে একটা ইউরেনিয়ামরে আঘাত করলো, ওইখান থেকে যখন বেড়ে যায় তার সামনে আবার ইউরেনিয়ামরে আঘাত করলো, ওইখান থেকে আবার নিউটন বেরোবে, আবার আঘাত করবো। তার মানে একবার খালি আমরা শুরু করাই দিব নিউটন দিয়ে, তারপর ক্রমাগত ওই কিন্তু বেরিয়াম ক্রিপ্টনের পাশাপাশি তিনটা নিউটন, ওই তিন নিউটন আবার 3 ইউরেনিয়ামরে আঘাত করে 9টায় আঘাত করে আবার 21টায় 81 আবার 243টা, এরকম 3 গুণ করে বাড়তেই থাকবে। খালি তোমার কাজ হলো প্রথমে কি অ্যাটম বোমার সিস্টেমগুলো যে কাজ করে রিমোট দিয়ে এখানে একটা নিউটন দিয়ে একটা ইউরেনিয়ামের মধ্যে কি আঘাত করে দেয়, আঘাত করে দিলে অটোমেটিক চলতে থাকে। তাহলে যে প্রক্রিয়া একবার শুরু করে দিলে আর চালু করে মানে আর নতুন করে আমাদের কিছু করার প্রয়োজন পড়ে না, হ্যাঁ, ক্রমাগত চলতে থাকে, তাকে আমাদের কি বলা হয়? শৃঙ্খল বিক্রিয়া। এই শৃঙ্খল বিক্রিয়াগুলো যদি অনিয়ন্ত্রিতভাবে এভাবে চালাও, এটাই অ্যাটম বোমা, আর এটা যদি নিয়ন্ত্রিতভাবে ব্যবহার করো, সেটি হবে কি? পারমাণবিক চুল্লি। এই আজকে আর পড়ানো যাবে না, অলরেডি 50 মিনিট চলে গেছে। হ্যাঁ, তোমরা এই বিষয়গুলো পড়বা, শুধু খালি পরীক্ষার জন্য না, একজন সায়েন্সের স্টুডেন্ট হিসাবে বিষয়ের সম্পর্কে জানার জন্যই তোমাদের এগুলো জানা দরকার। তো এগুলো পড়বা, অধ্যয়ন করবা, আশা করি তোমাদের জ্ঞানের সমৃদ্ধ হবে এবং পরীক্ষাও ভালো করবা। তো আবার পরবর্তী ক্লাসে দেখা হবে। ততদিন পর্যন্ত ভালো থাকো, যতদিন বেঁচে থাকবো ততদিন ভালো থাকো, এই দোয়া করে আজকের মতো ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম।